হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মৃদুল, আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম আমার চ্যানেল মৃদুলস ক্রিয়েশনে। তো বন্ধুরা, অনেকের মনেই প্রশ্ন থাকে যে ভাই আইএলটিএস দিয়ে কি জাপানে স্টুডেন্ট ভিসায় জাপানে যাওয়া যায় কিনা? তো এই প্রশ্নটা অনেকের মনেই থাকে। সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আইএলটিএস দিয়ে কিভাবে স্টুডেন্ট ভিসায় আপনি জাপানে এপ্লাই করবেন কিংবা জাপানে আসতে পারবেন। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, প্রথমেই আমি আপনাদেরকে বলি, জাপানে ইউনিভার্সিটিতে ২ ধরনের প্রোগ্রাম রয়েছে। একটা হচ্ছে গিয়ে ইংলিশ প্রোগ্রাম, আরেকটা হচ্ছে জাপানিজ প্রোগ্রাম। তো এই ২ ভাবেই ক্লাস হয়ে থাকে। ২ টি প্রোগ্রামে ক্লাস হয়ে থাকে। তো ইংলিশ যে প্রোগ্রামটা রয়েছে সেখানে পুরো ক্লাস ইংরেজিতে হয়। আপনার জাপানিজ ভাষা না থাকলেও আপনি সেই প্রোগ্রামে আসতে পারবেন। যারা বিগিনার তাদের জন্য এই প্রোগ্রামটা বেস্ট হয়। আর আরেকটা হচ্ছে জাপানিজ যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে আপনার আইএলটিএস এবং জেএলপিটি জাপানিজ যে ভাষার পরীক্ষা সেই দুটোই লাগবে, কারণ ওইখানে জাপানিজ ইংরেজি দুইটাতেই ক্লাস হয়ে থাকে। তারপরে আসেন যে আইএলটিএস এর স্কোর কত লাগবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো জাপানে ২ ধরনের ইউনিভার্সিটি তো আছে, এটা অনেকেই জানেন, যে ন্যাশনাল ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, আর হচ্ছে গিয়ে প্রাইভেট ইউনিভার্সিটি। তো প্রাইভেট যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সেখানে আপনার ভর্তি হতে কিন্তু আপনার আইএলটিএস স্কোর 5.5 থেকে 6 পয়েন্ট, আমি আবার বলছি 5.5 থেকে 6 আইএলটিএস স্কোর থাকলে কিন্তু আপনি জাপানের অনেক প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনার আইএলটিএস এর স্কোর 6.5 থেকে 7 পয়েন্ট হয়ে থাকে, কিংবা 6 পয়েন্টও যদি হয়, 6 থেকে 7 মানে এটা একটা ভালো স্কোর। এই স্কোর থাকলে কিন্তু আপনি জাপানের যেই ভালো পাবলিক বা ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো আছে সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আসেন যে ভর্তির যে যোগ্যতা রয়েছে বা যে রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো কি, কি? সেগুলো হচ্ছে আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েট, এইচএসসি কিংবা এ লেভেল কমপ্লিট করা থাকতে হবে। সেই সাথে আপনার যেই এইচএসসি ট্রান্সক্রিপ্ট রয়েছে এবং সার্টিফিকেট রয়েছে সেগুলো লাগবে। আর এটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটেড যারা, তাদের জন্য। আর যারা গ্র্যাজুয়েশন করে ফেলেছেন, বিবিএ করেছেন, এখন এমবিএ করতে চান, তাদের হচ্ছে আপনার যে ব্যাচেলর ডিগ্রি রয়েছে সেটা লাগবে, সিজিপিএ লাগবে, এবং আপনি যেই সাবজেক্টের উপরে ডিগ্রি, ব্যাচেলর ডিগ্রি নিয়েছেন সেই সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডটা লাগবে আপনার। তারপরে আসেন, তারপর আপনি কি করবেন? তারপরে আপনাকে অনলাইনে, যদি আপনি নিজে, নিজে করতে চান তাহলে অবশ্যই আপনাকে অনলাইনে জাপানের একটা ইউনিভার্সিটিতে এপ্লাই করতে হবে। আর সেই এপ্লাই এর কিন্তু একটা ফি রয়েছে। সেই এপ্লাই ফিটা হয়ে থাকে ১০,০০০, ১২,০০০, ১৫,০০০, ২০,০০০, ধরুন ১০ থেকে ৩০,০০০ এর ভিতরে সেই এপ্লাই ফিটা হয়ে থাকে, এবং সেই এপ্লাই ফিটা আপনাকে দিতে হবে। তারপরে আসেন যে কি, কি ডকুমেন্টস লাগে প্রাথমিক পর্যায়ে। তো প্রাথমিক পর্যায়ে দেখা যাচ্ছে যে আপনার আইএলটিএস এর যে সার্টিফিকেট রয়েছে সেটা লাগবে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট গুলো লাগবে। তারপর আপনার পাসপোর্টের কপি লাগবে। তারপরে এসওপি, যেটা আমি আগেও বলেছি, এসওপি কি, এই স্টেটমেন্ট অফ পারপাস লাগবে, সিবি লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে। কিছু ক্ষেত্রে আপনার একটা রিকমেন্ডেশন লেটার চাইতে পারে। তো এইগুলো সব থাকলে আপনার প্রসেসটা কিভাবে, আপনি কি করবেন, কি হবে? ধরুন আপনি যদি এজেন্সি করেন তাহলে তো আপনি এজেন্সিতে যাবেন, এজেন্সির ওনারাই আপনাকে সব বলে দিবে কিভাবে কি করতে হবে। আর যদি আপনি এজেন্সি ছাড়া নিজে, নিজে করার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনি করবেন কি, এপ্লাই করবেন, তারপরে এই কাগজগুলো রেডি রাখবেন। তারপরে ভার্সিটি থেকে আপনার সাথে একটা ইন্টারভিউ ডেট ফিক্স করা হবে। সেই ডেটে আপনাকে স্কাইপে কিংবা গুগল মিটে বা যেভাবেই হোক, যেকোনো একটা মাধ্যমে আপনার একটা ইন্টারভিউ নেবে। যে ভার্সিটি রয়েছে তারা আপনার সাথে সরাসরি অনলাইনে একটা ইন্টারভিউ নিবে। তো ইন্টারভিউটা নেওয়ার পর যদি তাদের সবকিছু ঠিকঠাক মনে হয়, যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আমরা স্টুডেন্টটাকে নিব, তখন তারা আপনার জন্য এলওএ কিংবা লেটার অফ অ্যাকসেপ্টেন্স বা অফার লেটার যেটাই বলেন সেটা তারা আপনাকে দিবে। সেটা দেওয়ার পরে করবে কি, আপনাকে আপনার সেই ডকুমেন্টস গুলো ইউনিভার্সিটিকে দিতে হবে। তারা সেই ডকুমেন্টস নিয়ে আপনার সিওই এর জন্য এপ্লাই করবে। তো সিওই এর জন্য এপ্লাই করবেন, ততদিন আপনি অপেক্ষা করবেন। তো তারপরে দেখা যাচ্ছে কি, আপনার সিওই যদি চলে আসে, তারপরে আসেন এবার আপনার টিউশন ফি। তো ইউনিভার্সিটির টিউশন ফি গুলো কত হয়ে থাকে? তো ইউনিভার্সিটির টিউশন ফি গুলো কিন্তু বন্ধুরা, এই যে ন্যাশনাল যে ইউনিভার্সিটি গুলো আছে, পাবলিক ইউনিভার্সিটি গুলোতে ৫,৩৫,০০০ ইয়েন, ধরুন ৬,০০,০০০ ইয়েন। তারপর প্রথমে একটু ভর্তির জন্য একটা অ্যাডমিশন ফি লাগে, সেটা প্রায় ২.৫ থেকে ৩,০০,০০০ ইয়েনের মতো। তো প্রথম বছরে একটু বেশি লাগে। তারপরে দেখা যাচ্ছে কি আপনার ভার্সিটির ফিটা কিন্তু ৬,০০,০০০ থেকে
12 লাখ ইয়েনের ভিতরে হয়ে থাকবে। এটা ভার্সিটি ভেদে যে ভার্সিটির ফি যত সেটা তাদের উপর ডিপেন্ড করে যে তাদের ফি, তাদের বাৎসরিক ফি কত ইয়েন তারা নিবে। তো এরকমই ৬ থেকে ১২ লাখ ইয়েনের ভিতর কিন্তু আপনার বাৎসরিক টিউশন ফি লাগবে। সিওই পাওয়ার পর, টিউশন ফি দেওয়ার পর আপনার কাজ হচ্ছে যে আপনি যদি সিওই পেয়ে যান, তারপরে আপনি যথারীতি আপনি এম্বাসিতে যাবেন, এম্বাসিতে ডেট নিবেন। যদি এম্বাসি আপনার একটা ইন্টারভিউ নিতে পারে, আইএলটিএস দিয়ে গেলে এম্বাসি একটা ইন্টারভিউ নিয়ে থাকে। তো ঘাবড়ানোর কিছু নেই। সেখানে আপনার আইএলটিএস দিয়ে গেলে এম্বাসিতে ইংরেজিতেই আপনাকে প্রশ্ন করা হবে। তো আরো একটা ব্যাপার আমি আপনাদেরকে জানাতে চাই যে বন্ধুরা, আইএলটিএস দিয়ে আপনি ইউনিভার্সিটিতে গেলেও ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনাকে অ্যা এই পড়াশোনার পাশাপাশি ভাষাও পড়াবে। সেটা অবশ্যই আপনাকে ভাষাও পড়াবে। আর অবশ্যই এটা মনে রাখবেন, হয়তো আপনি জাপানে আইএলটিএস দিয়ে আপনি জাপানে চলে আসতে পারবেন। ইংলিশ দিয়ে আপনি ক্লাস করতে পারবেন, ইউনিভার্সিটি গুলো করতে পারবেন। কিন্তু জাপানে জীবনযাপন সুন্দরভাবে চলাফেরা করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই জাপানিজ ভাষা জানতে হবে। জাপানিজ ভাষার কোনো বিকল্প নেই। হয়তো আপনি আপনার ভার্সিটিতে আইএলটিএস দিয়ে চলতে পারলেও আপনি কিন্তু কাজের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার জাপানিজ লাগবে। তো সুতরাং জাপানিজটাকেও কিন্তু আপনার গুরুত্ব দিতে হবে। আপনার স্কুল থেকে তো আপনাকে, মানে দুঃখিত, আপনার ভার্সিটি থেকে তো আপনাকে পড়াশোনার পাশাপাশি জাপানিজ ভাষা পড়াবে। সাথে আপনারও মনোযোগ দিয়ে জাপানিজ ভাষাটাকে আয়ত্ত করতে হবে। তা না হলে কিন্তু আপনি কাজ করতে কষ্ট হয়ে যাবে, চলাফেরা করতে কষ্ট হয়ে যাবে। আপনি অনেক জায়গায় গিয়ে আটকে যাবেন। তো সুতরাং বন্ধুরা, আইএলটিএস দিয়েও আসতে পারবেন, কিন্তু পাশাপাশি চেষ্টা করবেন যে N5 টাও শেষ করে আসার। তাহলে সেক্ষেত্রে সেটা হবে আপনার জন্য প্লাস পয়েন্ট। তো আরেকটা শেষ কথা বলতে চাই বন্ধুরা, একটু আপনারা সাবধানতা অবলম্বন করবেন। জাপানে কিন্তু সব ইউনিভার্সিটি কিন্তু শুধুমাত্র আইএলটিএস অ্যাকসেপ্ট করে না। তো আপনি যে ইউনিভার্সিটিতে এপ্লাই করছেন, যদি আপনি নিজে করে থাকেন তাহলে আপনি একটু নিজে এনশিওর হয়ে নিবেন। আর যদি আপনি কোনো এজেন্সির দ্বারা করে থাকেন তাহলে তাদের কাছ থেকে ইউনিভার্সিটির নামটা জেনে আপনি সেটা বাসায় গিয়ে নিজে রিসার্চ করে যে এই ইউনিভার্সিটিগুলো আসলেই কি শুধুমাত্র আইএলটিএস করছে, আইএলটিএস থাকলে নিচ্ছে কিনা সে ব্যাপারটা একটু সিওর হয়ে নিবেন। তাহলেই কিন্তু আর পরবর্তীতে আপনার কোনো ঝামেলা হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আইএলটিএস দিয়ে কিভাবে আপনি জাপানে আসতে পারবেন। তো আমি বলব, যদি আপনার আইএলটিএস স্কোর থাকে, আপনি ইউরোপ আমেরিকার জন্য এপ্লাই করে বসে আছেন, বছরের পর বছর কোনো এম্বাসি থেকে ডাক আসছে না, কোনো সিউরিটি পাচ্ছেন না। তো আমি বলব সময় নষ্ট না করে জাপানে ট্রাই করতে পারেন। কারণ আমার বেশ কিছু বন্ধু রয়েছে যারা জাপানে ইতিমধ্যেই ৩-৪ বছর ধরে আছে। তারা কিন্তু আইএলটিএস দিয়েই এই ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসাবে জাপানে এসেছে এবং তারা আজকে অনেক বছর ধরে জাপানে রয়েছে। তো আমি বলব আপনিও সময় নষ্ট না করে এভাবে, যদি আপনার আইএলটিএস থাকে, আপনি অন্য দেশের জন্য বসে না থেকে সময় নষ্ট না করে আপনি চাইলে এই পন্থাটা অবলম্বন করতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, কাজে দিবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনার এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে মনে, আপনি যদি কিছু জানতে চান তাহলে আমার কমেন্ট বক্স আপনার জন্য খোলা রয়েছে। অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন। তো বন্ধুরা, বিদায় নিচ্ছি আজকে। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে বিদায়। আসসালামু আলাইকুম।